শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পর 2 বছর পেরিয়েছে। মাঝে অন্তর্বর্তী সরকারের সময় পার হয়েছে এবং তারপর নির্বাচিত সরকারের 5 মাস। বলা হয়ে থাকে জুলাই কেবলমাত্র কোনো শাসনের পরিবর্তন নয়, জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হওয়া, গণতন্ত্র এবং বৈষম্যহীনতার যে বিষয় সেটির প্রত্যাশাও সাথে সাথে ছিল। কিন্তু 5 মাস পর, নির্বাচিত সরকারের 5 মাস পর এসে আমরা যদি সেই প্রত্যাশা মেলাতে চাই, যদিও সময়টি খুব বেশি নয়, কিন্তু তারপরও সরকারের বিভিন্ন কার্যক্রম কী ইঙ্গিত দেয় সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবার চেষ্টা করব। পাশাপাশি আমরা সকলেই অবগত আছি, রাজনীতি সচেতন যারা বিশেষ করে রয়েছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি, সেখানে ছাত্ররা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনটি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তাদেরকে আটক করা হয়েছে। সেটিও এই জুলাই। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ঢাকার জুলাই, দিল্লির তেলাপোকা, ককরোচ পার্টির যে বিষয় সেটিকেই ইঙ্গিত করা হয়েছে শিরোনামের। সঙ্গত আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি জনাব সোহেল রানা, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান, রয়েছেন সংগঠক এনসিপি রাজশাহী জেলার রাশেদ রাজন। দিনের শিরোনামগুলো দেখে আসব। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল 38,000 টাকা। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000। 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 1 বছরে 25 লাখ মামলা কমাতে চায় সরকার, আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলের রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ, দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। এবং 24-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলের পরেও 4 দফা দাবিতে অনড় সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের 1 দফায়। দর্শক, দিনের শিরোনামগুলো শুনছিলাম, আমরা বিস্তারিত আলোচনায় যাব। সম্মানিত আলোচকরা রয়েছেন আমাদের সাথে। প্রথমেই জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ঢাকার জুলাই, দিল্লির তেলাপোকা। ঢাকার জুলাই নিয়েই যদি আগে আলোচনা করি, জুলাই চলছে। জুলাই নিয়ে অনেক হিসেব নিকেশও আছে। বিশেষ করে 2 বছর তো গেল, এই 2 বছরে জুলাই চেতনা ধারণ করতে পারল সরকার বলি কিংবা বিরোধীতে যারা আছে তারা, সার্বিকভাবে কে কতটা ধারণ করতে পারলো, আপনার কাছে কি মনে হয়? ক্যালেন্ডার যদি ফলো করেন, প্রতি বছর একবার করে জুলাই আসে মাস হিসাবে, কিন্তু আমরা যে জুলাইয়ের কথা বলছি, এই জুলাইয়ের মধ্যে একটা রাজনৈতিক কমিটমেন্টের জুলাই। যে কমিটমেন্টটা ছিল আপনার 15 বছরের যে এক ধরনের দুঃসহ শাসন, সেই শাসনের বিপরীতে একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আপনি কতগুলো জায়গায় পরিবর্তন আনবেন। সেই পরিবর্তনে আমরা কত দূর এগিয়েছি, আলোচনার বিষয়টা হচ্ছে সেখানে। আমাদের যে প্রেক্ষাপটটা ছিল, যে সরকারটা ছিল, সেই সরকার জুলাইয়ের প্রেক্ষাপট তারা তৈরি করেছিল এবং পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছে
যেখানে আপনি যদি 24 না হতো, হয়তো 27 সালে জুলাই আসতো, অথবা 30 সালে আসতো। কখনো না কখনো এই কারণে আসতো যে সেই ধরনের একটা রুদ্ধ শ্বাস অবস্থা সৃষ্টি হয়েছিল এবং মানুষ সেখান থেকে মুক্তি চেয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি মাঝে মধ্যে দেখবেন লাল বদর, কালা বদর, সাদা বদর ইত্যাদি বলে এক ধরনের মনের ক্ষোভ মেটানোর যে চেষ্টা, এবং একটা গণঅভ্যুত্থানে মানুষের পকেটে পকেটে আমেরিকা এসে টাকা ঢুকিয়ে দিয়ে গেছে এবং তারপরে মানুষ নেমে এসেছে, এই যে বক্তব্যটা হাজির করে দিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করার একটা প্রবণতা আছে। রাইট। আর এদের এক ধরনের সুযোগ তৈরি করে দেয় যে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা কতটুক পূরণ হয়েছে এবং পূরণ না হলে তার ভেতর থেকে যে মানুষের আশাভঙ্গ হওয়া, আশাহত হওয়া, এবং এর ভেতর থেকে যে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই জায়গাটায় আমি দেখি আমাদের যে বেসিক যে জায়গাগুলো ছিল পরিবর্তন আসেনি আমি এটি বলবো না, কতগুলো জায়গায় আমাদের পরিবর্তন এসেছে। আমাদের এখানে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে স্বীকৃত পদ্ধতি, সেই পদ্ধতি আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের তরুণদের, আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তার জন্মের পরে এবার প্রথম ভোট দিয়েছে, এর মধ্যে সে 15-20 বছর সময় পার করে ফেলেছে। এই পরিবর্তনটা এসেছে। আমরা যে মুখগুলোকে দেখতাম, দুঃশাসন, লুটপাট ইত্যাদি ইত্যাদি, সেই মুখগুলোকে আমরা দেখছি না। কিন্তু আমাদের যতদূর যাওয়ার কথা ছিল ততদূর আমরা যেতে পারিনি, এবং এই না পারার পেছনে আমাদের ডোমেস্টিক কতগুলো ইস্যু আছে, যে নেতৃত্বের কতগুলো ত্রুটি আছে, আবার আমাদের এখানকার কতগুলো বাস্তব কারণও আছে। সব মিলিয়ে আমি মনে করি যে জুলাইটাকে আমরা পরিবর্তনের যে জায়গাটায় ব্যবহার করতে পারতাম, আমাদের জুলাই পরবর্তী যে নেতৃত্ব, সেই নেতৃত্বর কোথাও ব্যর্থতা, কোথাও আপোষ, কোথাও বিশ্বাসঘাতকতা, এবং কোথাও কোথাও আন্দোলনটার পরবর্তীতে ক্রেডিট নেওয়ার যে প্রবণতা, কৃতিত্ব ছিনতাই, ইতিহাস দখল, এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে বিচ্ছিন্ন করে ফেলো, এবং আস্তে আস্তে এটিকে একটা নির্দিষ্ট কতগুলো কোটার কাছে নিয়ে যাও। একটু আগে আসতে আসতে দেখলাম যে উত্তরাতে জুলাই আন্দোলনের স্মরণে সেখানে অনেকগুলো ভাস্কর্য হয়েছে, সেখানে কিছু নারী ভাস্কর্য আছে। কারণ কি? জুলাই অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল নারীরা, কোথাও কোথাও তারা ছিল এগিয়ে। নারী ভাস্কর্যগুলো সব মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ এগুলো নাজায়েজ। তো এইভাবে এই ভাবনাগুলো আস্তে আস্তে জুলাইকে একটা স্পেসিফিক কতগুলো জায়গায় নিয়ে গেছে। এবং যে গরিব মানুষ, এটি আপনিও জানেন, প্রায় 350 গরিব মানুষ ঢাকা শহরে মারা গেছে, যাদের লাশ ঢাকা থেকে গ্রামে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য তাদের ছিল না, স্বজনের কাছ থেকে ধার করে অমুক তমুক করে। সেই জুলাইয়ের পরে এই গরিব মানুষকে আমরা টার্গেট করেছি। যখন চা শ্রমিক এসেছে, 180 টাকা বেতন পায় প্রতিদিন, মজুরি 182 টাকা, সেই শ্রমিক যখন শাহবাগ এসেছে, আমরা বলেছি তোমাকে ফ্যাসিস্ট পাঠিয়েছে, তুমি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছো, তুমি সরকারকে ডিস্টার্ব করার জন্য এসেছো। যে শিক্ষক জয়পুরহাট থেকে ঢাকা এসেছে, 150 টাকা বাড়ি ভাড়া পায়, সেই শিক্ষক যখন এসেছে তার কথাগুলো বলার জন্য আমি ওই শিক্ষককে বলেছি তুমি ফ্যাসিবাদের দোসর, তোমাকে পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। নারী ঢাকায় রাস্তায় কিভাবে ঘুরবে আমি দাঁড় করিয়ে বলেছি তোমার ওড়নাটা ঠিক মতো নাই কেন, তুমি কপালে টিপ দিয়েছো কেন। এর ভেতর থেকে মানুষের মধ্যে এক ধরনের ভয়, মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এবং পুরো আন্দোলনটাকে আমি ডাইভার্ট করে ফেলেছি। একই সাথে সচিবালয় একটা প্রশাসন, একই সঙ্গে রাজু ভাস্কর্য থেকে আর একটা প্রশাসন, ছাত্রনেতারা যে ভুলগুলো করেছি আমরা। আজকে শিক্ষার্থীরা কথায় কথায় রাস্তায় নেমে আসছে, পরীক্ষা দিতে চায় না, অটোপাস চায়। এই যে গ্রাউন্ডটা আমরা কিন্তু তৈরি করে দিয়েছি। 15 বছরের শিক্ষার ক্ষেত্রে আপনি অনেক সমালোচনা করতে পারবেন, এটি যেমন সত্য। আমি পরিবর্তনটা আনলাম তো সেই যে ত্রুটিগুলো ছিল, ক্ষতগুলো ছিল, এগুলো দূর করার জন্য। আপনার 150 শিক্ষার্থী সচিবালয় 14 তলায় উঠে গেল এবং আপনি সিদ্ধান্ত নিলেন ইন্টারমিডিয়েট পরীক্ষা নেওয়া হবে না, দিতে হবে না। অথচ লক্ষ লক্ষ পরিবার, শিক্ষার্থী, তারা চেয়েছিল তারা পরীক্ষাটা দেবে। আপনি কাউন্ট করলেন কাদের? ওই যে 150 শিক্ষার্থী যারা মব ক্রিয়েট করতে পারল। আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে, 2 জন 3 জন 5 জন করে ছাত্রকে কেন ঢুকিয়ে দিলেন? এটা কি প্রয়োজন ছিল পাহারা দেওয়ার জন্য? আমরা এটি বারবার বলেছি।
যে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, তিনি অনেক প্রসিডিওর মেনটেন করে তিনি ওই জায়গায় একটা কাজ করছেন। আপনি তিতুমির কলেজ থেকে 4 জন শিক্ষার্থী ডেকে এনে বললেন যে তোমরা এখন থেকে রেল ভবনে দেখাশোনা করবা। এই এক্সপিরিয়েন্স কি আছে? আপনার যেটা দায়িত্ব ছিল, প্রথম যেটা দায়িত্ব ছিল যে আমরা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি, এখানকার যে ক্ষতগুলো এগুলো আমরা দূর করব, তোমরা তোমাদের পড়ার টেবিলে ফিরে যাও। আমাদের যে প্রধান উপদেষ্টা হলেন, আমাদের যে ছাত্রনেতারা ছিলেন, তাদের আহ্বান জানানো উচিত ছিল যে আমাদের দায়িত্ব শেষ করেছি, সরকারের মধ্যেও আমাদের প্রতিনিধি রেখেছি, তারা টেক কেয়ার করবে, চলেন আমরা একসাথে ক্লাসে ফিরে যাই। আমরা কি সেই কাজটি করেছি? যে তরুণরা রাস্তায় নেমেছিল, প্রথম দাবিটা ছিল চাকরি। বৈষম্যকে আমরা অ্যাড্রেস করিনি। শিক্ষাক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তাদের যে কন্ট্রিবিউশন, বিভিন্ন রাজনৈতিক দল, কালচারাল অ্যাক্টিভিস্ট যারা, তাদের যে কন্ট্রিবিউশন আমরা শুরু থেকেই ভাগ করেছি। তোমার গায়ের রং এমন, আচ্ছা তুমি হচ্ছে অমুকের দালাল, তুমি হচ্ছে তমুকের দালাল, তুমি ভারতের দালাল, তুমি হচ্ছে চায়নার দালাল, তুমি থাকবা না। আর এই যে পরিবর্তনে গরিব মানুষ, শহরের গরিব মানুষ, অল্প আয়ের মানুষ, ছোট চাকরি করে, তাদের যে অংশগ্রহণ ছিল, আমরা তাদের কারো কথা মনে রাখিনি। এবং মনে রাখিনি বলে আজ থেকে 2 বছর আগে যে তরুণটা বলেছিল যে গ্রামের আমার ঘরটা সব থেকে ভাঙা ঘর, এখন শুনি ওই গ্রামের সব থেকে ভালো ঘরটি তার। এবং আপনার এই অনুষ্ঠানের যারা দর্শক, তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন 2 বছরে তার কতটুকু পরিবর্তন এসেছে? না, কিন্তু ওই তরুণটির পরিবর্তন এসেছে। আমি জানি না কিভাবে এসেছে, তবে এই অজানা কারণেও এই যে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি। রাশেদ রাজন আছেন আমাদের সঙ্গে। এখানে যে আলোচনাটি হচ্ছিল যে জুলাইয়ের চেতনা কতটা ধারণ করা গেল, নির্বাচিত সরকারের বিষয় যেমন আসে, পাশাপাশি এই জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যেই তরুণ নেতৃত্ব ছিল, তাদের ভূমিকা জুলাই পরবর্তীতে, যেটি শরীফুজ্জামান শরীফ উল্লেখ করেছেন বেশ কিছু প্রসঙ্গ, সেগুলোও কি আপনার কাছে মনে হয় কিনা মানুষের ভিতর কিছুটা হতাশা তৈরি করেছে তরুণ নেতৃত্বের কিছু কার্যক্রম? এবং সরকারের কার্যক্রম তো বলবেনই, আপনার বক্তব্য শুনবো। জুলাই চেতনাটা কতজন বোঝে, এটা একটা ব্যাপার। আসলে জুলাই কেন হয়েছিল, জেনজি কেন রাজপথে নেমে এসেছিল, তারা পড়ার টেবিল থেকে, এবং বিভিন্ন ধরনের, আসলে আমরা জেনজিকে যে ধরনের ব্লেম দিয়ে থাকি, সেই অলসতা বা বিভিন্ন ধরনের কথাবার্তা, তাদের আচার আচরণ বা অ্যাক্টিভিটি আমরা অনেকেই অপছন্দ করি, কিন্তু সেই জেনজি কিন্তু রাজপথে নেমে এই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশে স্বপ্ন দেখেছিলাম, যে ফ্যাসিবাদী শাসনের হাত থেকে জগদ্দল যে পাথর ছিল, সেই পাথর উপড়ে ফেলার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু জেনজিদের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। আমাদের স্বপ্ন ছিল যে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিগত 16 বছরের যে ফ্যাসিবাদী শাসনের যে দুঃস্বপ্ন, যেই সমস্যাগুলো, ফ্যাসিবাদী শাসনের যে সমস্যাগুলো, যেই ধরনের নিপীড়ন, নির্যাতন, যেই ধরনের গণহত্যা, গুম, ধর্ষণ এবং লুটপাট, এই যে কালচার, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এই কালচার, যে একটা রাজনৈতিক দলের সাথে আর একটা রাজনৈতিক দলের আদর্শগত কারণেও আপনি বসে চা খেতে পারতেন না। যে চা খাইলে হয়তো আপনাকে বলে দিবে আপনি হয়তো সেই দলের সমর্থক, বা বিভিন্ন ধরনের এই যে এক ধরনের বিরোধ তৈরি করা, যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কি বলা যায়, যে একে অপরের একেবারে শত্রু, বা ইয়ে, একটা সমাজে বসবাস করি আমরা, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলার যেই সুযোগ, সেই সুযোগটা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেছিল। কিন্তু যেটি এই দেশের জনগণের জন্য যেমন একটা ভোগান্তি নিয়ে এসেছিল, এবং সেই সিস্টেমটার কারণেই ফ্যাসিবাদ টিকে ছিল। এখন আমাদের স্বপ্ন কি, আমরা যে ধরনের স্বপ্ন দেখেছিলাম জুলাই শুধুমাত্র কোটা নিয়ে কিন্তু আন্দোলন হয় নাই। হ্যাঁ, কোটাটা শুরু, একটা পথ। আপনি যেমন যেমন ধরেন ভারতে সম্প্রতি যে আন্দোলনটা শুরু হয়েছে, ককরোচ জনতা পার্টি, যে আন্দোলনটা শুরু হচ্ছে কি, যে একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে, তারপরে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের যেই কি বলা যায়, যে প্রশ্ন ফাঁস নিয়ে তারা আন্দোলন করছে, এবং সেখানে হাজার হাজার মানে জনগণ সেখানে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, এবং যে ফ্যাসিবাদী
ও মানে কি বলা যায় যে আহ, এই যে বিজেপি সরকার যে ধরনের নির্যাতন করছে এবং যে এই ধর্মীয় আহ, বিরোধ তৈরি করছে মুসলিম এবং হিন্দুদের বিরুদ্ধে, তারই প্রতিবাদ হিসেবে কিন্তু এটা একসময় দানা বাঁধছে এবং বিশাল একটা বাংলাদেশে যে ধরনের জোলা হয়েছে, যে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ভারতেও কিন্তু তার একটা শুভ সূচনা হয়েছে এই গত মে মাসে। যে আমরা যে ধরনের স্বপ্ন দেখেছিলাম যে বিগত সরকার পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে, বিচার বিভাগ দিয়ে তারা অবৈধভাবে ইচ্ছে মতো সরকার রায় লিখে দিছে, প্রধানমন্ত্রী রায় লিখে দিয়েছে, বিচারপতি সেই রায় দিয়ে দিছে। তো এই যে তারপরে নির্বাচন যে কি হয়েছে আপনারা তো জানেন যে গত যে 3-4টা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এই নির্বাচন আসলে কতটা স্বচ্ছ আর জি, কতটা মানে মানে সেই সব ব্যবস্থার কি পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটি বলবেন? এখন এত দুঃশাসনের ভিতর দিয়ে যাওয়ার পরে আমরা একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য আন্দোলন করলাম এবং জুলাই আগস্ট সংগঠিত হলো, সরকার নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আবার নির্বাচন দিল, নির্বাচনে কাঙ্ক্ষিত কি বলে নির্বাচিত সরকার বর্তমানে এখন ক্ষমতায়। এখন নির্বাচিত সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জুলাই যে চেতনা, জুলাইয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে তারা স্বাধীন বিচার বিভাগ দেবে, তারা পুলিশকে সরকারি হাতিয়ার হিসেবে বা রাজনৈতিক দলের ক্ষমতাসীন দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আমরা কি আসলেও একটাও এখন পর্যন্ত কি দৃশ্যমান অগ্রগতি দেখতে পেয়েছি? আমরা কিন্তু দেখতে পাই নাই। কিন্তু আমরা যারা জেনজিকে লালন করি বা জুলাই চেতনাকে ধারণ করি, লালন করি, আমরা কিন্তু হতাশাগ্রস্ত নয়। আমরা এই যে দিনকে দিন বা ডে বাই ডে আমরা বিএনপির প্রতি ভরসা রাখতে চাই, কিন্তু বিএনপি যদি সেই ভরসাকে ভেঙে চুরে গুড়িয়ে দেয় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। এই জেনজি কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু বিগত যে 16 বছরের ফ্যাসিবাদী সরকার যেভাবে উৎখাত করেছে সেই পথে তারা কিন্তু বাড়াতে দুইবার চিন্তা করবে না। তো এই সরকারের উচিত যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো একেবারে ধরে ধরে বাস্তবায়ন করা। তারা যদি সেটা বাস্তবায়ন করতে না পারে তাহলে জনগণ কিন্তু তাদের যে মিথ্যা কথা, দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে তারা নির্বাচন যেন না পিছায় এজন্য তারা মিথ্যা কথা বলেছে যে তারা জুলাই সনদ এবং হচ্ছে কি এই আপনার গণভোট বাস্তবায়ন করবে। দেখেন যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী তিনি সরাসরি উনি মানে ওপেনলি বলে দিচ্ছেন, মানে তার কোনো লজ্জা শরম পর্যন্ত নাই যে তিনি নির্বাচনের আগে জনগণের সাথে প্রতারণা করে এ ধরনের নির্বাচনী এজেন্ডা জনগণকে দেখিয়ে আবার নির্বাচিত হওয়ার পরে সেটাকে একেবারে কাদা ছুঁড়ে মারতেছে। এই সিস্টেমটা খুব বেশি রানিং করবে বলে মনে হয় না। হ্যাঁ, আমরা হয়তো বসে থাকবো না, আমরা অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা চাই বিএনপি যে ধরনের জুলুম নির্যাতনের ভিতর দিয়ে গেছে বিগত 16 বছর, হ্যাঁ, সেখান থেকে বিএনপি শিক্ষা নিয়ে সেই আওয়ামী ফ্যাসিবাদের দিকে যেন বিএনপি না যায় সেই জন্য আমরা সময় দিচ্ছি এবং অপেক্ষা করছি। জনাব সোহেলানা, যে বিষয়গুলো আলাপ করছিলাম, বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের যে চেতনা, সরকার সেই জায়গায় থাকতে পারছে না, অনেকটা দূরে সরে যাচ্ছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কেবলই কি বিরোধিতার জন্য বিরোধিতা বা সমালোচনা, নাকি এর মধ্যে যৌক্তিকতাও আছে কিছু? জুলাই সনদ নিয়ে আসলে যে অভিযোগগুলি উঠে আসছে বা যে প্রত্যাশা, জুলাই সনদের বা জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটটা এক এক সময় এক একটা রাজনৈতিক দল, এক একটা গোষ্ঠী এক একভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জুলাই আন্দোলনকে একদম শুরু থেকে ধারণ করে আসছে। আমরা বিশেষ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী রয়েছি তারা জুলাইয়ের আন্দোলনকে কখনো আমাদের নিজেদের আন্দোলন বলে দাবি না করলেও আন্দোলনের একদম শুরু থেকে আমরা এই আন্দোলনের বড় স্টেক হোল্ডার ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো অংশেই আমাদেরকে কখনো শিক্ষা দেওয়া হয় না কোনো আন্দোলন, কোনো বড় জাতীয় কোনো অর্জনকে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করার।
আমরা আমাদের অপর যে সহযোদ্ধারা রয়েছিল, যারা আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে কাজ করেছি এবং একই সাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা সবাইকে একইভাবে কৃতিত্ব দিতেই পছন্দ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের জনাব তারেক রহমান সহ আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী বারবার জুলাই সনদ নিয়ে তারা অবস্থান স্পষ্ট করেছেন। বিএনপি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীরকে কেন্দ্র করে কোনো জুলাই সনদে বাস্তবায়নে অতীতেও বিশ্বাসী ছিল না, ভবিষ্যতেও বিশ্বাসী হবে না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যেই স্পিরিটকে ধারণ করে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, সেই স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আমাদের যেই প্রত্যাশা ছিল, বাংলাদেশের জুলাইয়ের যেই গণ আন্দোলনের যেই স্পিরিট ছিল, যেই স্পিরিট নিয়ে আমরা জুলাইয়ের গণ আন্দোলনে সাধারণ মানুষ ছাত্র জনতার আন্দোলন রূপ নিয়েছিল, তার অনেকাংশেই বাস্তবায়িত হয়েছে। এর বাস্তবায়নের একটি ধাপ হিসেবে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আবার একটি গণতান্ত্রিক ও মত প্রকাশের স্বাধীনতা, যেটি বাংলাদেশে স্বাধীনতার পরে সবচাইতে বেশি বিরাজমান। আমরা কিছু কিছু জায়গায় স্বাধীনতার অতি প্রয়োগও দেখেছি, কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতার দেশে পথে হাঁটছে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ভঙ্গুর রাষ্ট্র, যেখানে দীর্ঘদিনের প্রায় মব কালচার, রাজনৈতিকভাবে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, যাদের মানসিক দিক থেকে যারা বিপর্যস্ত, সেই একটা বাহিনীকে নিয়ে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিনির্মাণের জন্য যেই ধরনের আইন শৃঙ্খলা রক্ষার যে আইনের যে শাসন প্রতিষ্ঠা করার যে প্রয়াস, সেটিতেও কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান যেই সরকার রয়েছে, তারা খুব সফলতার সাথে কাজ করছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ। দুর্নীতি, স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহার জুলাইয়ের আমাদের অন্যতম একটা স্পিরিট ছিল। বাংলাদেশে গত 5 মাসে একটি নতুন সরকার, আপনি কোথাও বলতে পারবেন না বড় ধরনের কোনো ব্যাংক লুটের ঘটনা রয়েছে, বড় ধরনের কোনো স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে, বড় ধরনের কোনো দুর্নীতির কোনো সংবাদ চাউর বা দানা বেঁধেছে আপনি বলতে পারবেন না। সেই দিক থেকে যদি ধরি, তাহলে আবার যদি জবাবদিহিতা, সরকার জুলাইয়ের অন্যতম একটি স্পিরিট ছিল, জুলাই পরবর্তী যে সরকার গঠিত হবে সেটি জবাবদিহিতামূলক একটি সরকার থাকবে। আমি ব্যক্তিগতভাবে, আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে এবং গণমাধ্যম কর্মী, আপনাদের কাছেই প্রশ্ন রইল, এই সরকার সবচাইতে বেশি জবাবদিহিতার আওতায় রয়েছে। মানুষের মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের যেই স্পিরিট ছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করা। আপনি জানেন যে নির্বাচন পূর্ববর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের প্রান্তিক লেভেলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের জন্য কৃষি কার্ড, অসহায় পরিবারগুলির জন্য ফ্যামিলি কার্ড, বিশেষ করে স্বাস্থ্যসেবায় যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছে তাদের জন্য হেলথ কার্ড, প্রায় সবকটি প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নের পথে। সরকারের মাত্র 5 মাস, একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে এই সরকার রাষ্ট্রভার গ্রহণ করেছে। এটা অন্য যে কোনো সময়ের থেকে খুব বাজে সিচুয়েশন ছিল। বাংলাদেশ স্বাধীনতার পরে এত বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে কখনো পড়েনি। এই সমস্যার মধ্যেও সরকার গত 5 মাসে তার রাজনৈতিক প্রতিশ্রুতিগুলি, জনগণের প্রতি তার যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের পথেই হেঁটেছে। এবং আপনি যা দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই যে বৈশ্বিক রাজনীতির একটি বড় বিপর্যয়, ইরান আমেরিকা যুদ্ধ, ইসরায়েল যুদ্ধে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা, ঠিক ওই সময়ও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তায় আমরা এই পরিবেশটাকে খুব সফলতার সাথেই আমরা ওভারকাম করেছি। এবং তরুণদের কর্মসংস্থান এবং সমান সুযোগ সবার জন্য করে দেওয়ার যে প্রতিশ্রুতি জুলাইয়ে ছিল, সেই প্রতিশ্রুতি আমি একদম ধরে ধরে আপনাকে প্রত্যেকটি পয়েন্টে বললাম যে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি বলবেন বিরোধীরা যে সমালোচনা করছেন।
সেগুলোর ব্যাপারে কি বলবেন? সমালোচনা, রাজনীতিতে আলোচনা এবং সমালোচনা দুটি সমানভাবে বহমান থাকবে। সমালোচনা করার জন্যই তো আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই তো সংগঠিত হয়েছে এই আলোচনা এবং সমালোচনা করার জন্য। সেই দিক থেকে আমি অবশ্যই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি প্রত্যাশা করব এই সমালোচনা গঠনমূলক হয়, এই সমালোচনা যেন কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য না হয়, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য না হয়। এই সমালোচনা, এই স্বাধীনতা যেন আমরা অপব্যবহার না করি। এই সমালোচনা যেন গঠনমূলক পর্যায়ে থাকে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য না। যেই সমালোচনা সরকারকে সচেতন করবে, আমরা সেই ধরনের সমালোচনা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে, আপনি অর্জনের কথা বলছিলেন, সরকার জুলাই চেতনার দিকে হাঁটছে সেই কথা বলছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কি বলবেন? 5 মাসে কি সন্তুষ্ট করার মতো ঘটনা ঘটছে, যেই বিষয়গুলো আমরা দেখছি প্রতিনিয়তই? এবং আপনাদের নিজেদের দলীয় অন্তর্কন্দলেও দেখা গেছে অনেকে অনেক জায়গায় মানে মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো কিভাবে দেখবেন? না, দলীয় অন্তকন্দল, রাজনৈতিক সহিংসতা, এগুলি সারা পৃথিবীতেই রাজনীতির একটি অংশ। অতীতের যে কোনো সময়ের থেকে এখন তথ্য প্রযুক্তির যুগ। এখন ঠাকুরগাঁয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঢাকায় খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। পঞ্চগড়ের প্রান্তিক লেভেলে একদম প্রান্তিক পর্যায়ে যেই ঘটনা ঘটছে, দ্রুত সেই সংবাদ এখন আমাদের আমি এই বিষয়ে আরও আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসছি। মেজর ইমরান রয়েছেন অনেকক্ষণ ধরে আমাদের সাথে। মেজর ইমরান, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, বিশেষ করে জুলাই চেতনার যে বিষয়টি বলা হচ্ছে, আমরা জানি যে এই জুলাই আন্দোলনের সাথে আপনারা যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারাও নেমে এসেছিলেন রাজপথে। তো যেই চেতনা বা যেই বৈষম্যহীনতার কথা বা যে আশা আকাঙ্ক্ষার বিষয় নিয়ে এগিয়ে এসেছিলেন, 2 বছর পর এসে সেই বিষয়টি কিভাবে দেখছেন? বিশেষ করে নির্বাচিত সরকারের 5 মাসেই বা কেমন দেখছেন? যদিও একটু মূল্যায়ন করার জন্য খুবই সংক্ষিপ্ত সময়, কিন্তু তারপরও যদি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার কথা বলেন। অর্জন তো আপনি রাতারাতি হয় না, যে কোনো অর্জন একটু সময় লাগে। আমরা সবকিছু রাতারাতি চাই। আপনি যেভাবে বক্তার আগে বললো যে 15-16 বছরের যে জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপেছিল, সেই পাথর সরানোটাই তো বিরাট সাকসেস। আমি এই জন্য তো আমি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, সারা জীবনই জানাবো, আমৃত্যু জানাবো। এবং এখানে কোনো আমার মানে ইয়ে নেই, কার্পণ্য নেই। এবং এটা ছিল একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সেখানে বিএনপি ছিল, ছাত্রদলদের বিএনপি ছাত্রদল বা যুবদল, এনসিপি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের ছাত্রদের সবচেয়ে বেশি অবদান। সেটা আমি একেবারে ওপেন এটা চ্যালেঞ্জ করলাম। এখন এর মধ্যে অনেক অংশ নিয়েছে, আলহামদুলিল্লাহ আমরাও ছিলাম, কিন্তু ছাত্রদের মতো অবদান এবং এই যে মেহনতি মানুষ যারা, ইভেন এই যে হকার, ফেরিওয়ালা, আমি দেখেছি একজন ফেরিওয়ালা, সে সামান্য কি বিক্রি করে মাল, সে খাবার, সেই খাবারটা ফ্রি দিচ্ছে, ওইটা দিয়ে তার সংসার চলে। তা আমাদের সেইটা কিন্তু আসলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। মানে মেহনতি মানুষ, যারা বঞ্চিত মানুষ, তারা কিন্তু এখনো বঞ্চনার মধ্যেই রয়ে গেছে। তো বিশেষ করে যারা যুদ্ধে, এই যে আমাদের জুলাই যোদ্ধা যারা যারা আহত, যারা পঙ্গু, তাদের আমার কাছে মনে হয় যতটুকু আরো চিকিৎসা ব্যবস্থা, মূল্যায়ন বা তাদেরকে যেভাবে সম্মান করা উচিত, সেরকম আমার কাছে মনে হচ্ছে ওরকম হচ্ছে না। কত বড় অর্জন যে আমরা করেছি কত অল্প সময়, 36 দিনে, এইটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আরেকটা হলো, অনেকে এই জুলাই যুদ্ধে ছিল না, যেমন কেউ ছিল দেশের বাইরে। এখন উনি হঠাৎ করে এসে মন্ত্রী হয়ে গেল, উনি এটাকে যদি উনি ভিতরে এটা ধারণ করতে পারবে না উনি কখনো। আবার একজন এমপি হয়ে গেল, উপদেষ্টা হয়ে গেল, এরা ধারণ করতে পারবে না। মাঠে যারা ছিল না তাদের পক্ষে এগুলি ধারণ করা কঠিন। যে হাত খুইয়েছে, যে পা খুইয়েছে, চোখ নষ্ট হয়েছে, যার শিশুটা মারা গেছে, যার ছেলেটা মারা গেছে, যে বিধবা হয়েছে, যে এতিম হয়েছে, তাদের ফিলিংসটা আমরা তো ইনজেক্ট হোক আমাদের যারা সরকার আছে, প্রশাসন আছে। এখন সবচেয়ে বড় কথা হলো, আমরা কি প্রশাসনের সেই রকম রদবদল করতে পেরেছি? প্রচুর প্রশাসনটাকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, এমনভাবে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। এই প্রশাসন দিয়ে আপনি যদি রাতারাতি অনেক কিছু আশা করেন, হবে না। এখনো দেখি কথা বলে, এখনো দেখি এই যে ককরোচ পার্টির কথা বললেন ভারতের,
আমাদের মধ্যেই তো অনেক ককরোচ দেখি, সে আবার চলে আসতেছে স্বৈরাচারের ককরোচ। তারা যে, আমি কিছু সাংবাদিকের নাম বা অন্য লোকের নাম আমি বলতে চাই না, বাট আমাদের দুঃখ লাগে এরা কিভাবে কথা বলে। যেমন ধরেন ডক্টর ইউনূস এখন নাই, এখন ডক্টর ইউনূস সম্পর্কে প্রচুর কথা বলতেছে। আবার এই বিএনপি যখন থাকবেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলবে। কিন্তু সত্য কথা যে বলা, গঠনমূলক সমালোচনা, এইটা আমাদের করা উচিত। তারেক রহমান সাহেবের আমি কিছু ক্রেডিট দেই, সেটা হলো দেখেন সে 17 বছর পরে দেশে আসছে, তারপরে সে প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী, তারপরে তার মায়ের মানে একটা বিয়োগ, একটা বিশাল শোক পেয়েছে সে, তার ভাইটা চলে গেল। তো এখন হি ইজ এ লোন ম্যান অ্যাকচুয়ালি, আপনি পারিবারিক ভাবে চিন্তা করলে হি ইজ এ লোন ম্যান। তার ওয়াইফ জোবাইদা রহমান আছে, মেয়েটা তো এখনো জানেন সি ইজ এ ইয়াং লেডি। এখন এই যে ফ্যামিলি নিয়ে তার এই যে আমাদের হাদিকে মেরে ফেললো, এই যে যেভাবে আরো কয়েকজন আমাদের যোদ্ধা মারা গেছে, হাদিকে নিয়ে হয়তো আমাদের প্রচুর ইয়া হয়েছে, কিন্তু এই হাদিকে নিয়ে আমাদের ট্রল করে, আজে বাজে কথা বলে। হাদি যে কত বড় একটা আশীর্বাদ আমাদের এই মানে এই জেনারেশনের জন্য, এই দেশের জন্য, এইটাকেও অবমূল্যায়ন করতে চায় কিছু মানুষ। এরপরে আমাদের যে প্রধানমন্ত্রী, যেমন আমি দেখলাম চায়না ভিজিটটা, আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। এটাকে আমি মনে করি একটা বোল্ড স্টেপ এবং এটা একটা গুড ডিপ্লোমেসি। সে কিন্তু দেখেন ভুটানেও যায়নি, ইন্ডিয়াতেও আগে যায়নি, আবার চায়নাতেও আগে যায়নি, মালয়েশিয়া হয়ে গেছে। সুতরাং দিজ আর দ্য সাম ডিপ্লোম্যাটিক যে ডিসিশন। আমার কাছে মনে হয় যে মেসেজ দেওয়া হয়ে গেছে, আবার যা করার তা করে ফেলছে। এখন আমরা 30টা প্রকল্প যদি হয়, আমরা আমার মনে হয় পুরা রংপুর গ্রেটার অঞ্চল, যেটা 5-6টা ডিস্ট্রিক্ট আছে, দে উইল বি বেনিফিটেড। আমাদের যে জুলাই আন্দোলন, তার পাশাপাশি এই জুলাইতে ভারতেও একটি আন্দোলন হচ্ছে এবং আজকেও দেখা গেছে বেশ উত্তাল ছিল দিল্লি। এই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। জি, আমাদের বর্তমান এই জুলাইতেই যে এখন যেটা হচ্ছে, ককরোচ পার্টির অভিজিৎ দীপকের মানে ব্যঙ্গাত্মক একটা দল করেছিল সেটা হলো ওই যে যেটা বললো প্রধান বিচারপতি সূর্যকান্তর কথার উপরে ভিত্তি করে। সূর্যকান্ত পরে একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ওই ব্যাখ্যা তারা মানেনি। এরপরে আবার যেটা হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কথা বলেছে, তারপরে প্রশ্নপত্র ফাঁস। অ্যাকচুয়ালি আমাদের উপমহাদেশের এই সমস্যাগুলি কিন্তু মোটামুটি একই রকম। আপনি দেখবেন এই সমস্যার খুব একটা পার্থক্য নাই। আর আমাদের তো মেহনতি মানুষের জন্য কাজ করতে হবে, বঞ্চিতর জন্য, অবহেলিতদের জন্য। মানে সিস্টেম নষ্ট হয়ে গেছে, সিস্টেমকে ফিরায় আনতে হবে। এখন আমাদের পদ্ধতিগত যে সমস্যাগুলি এবং ইনস্টিটিউশনগুলি যে নষ্ট হয়েছে, এইটার জন্য আমাদের কাজ করতে হবে। এই জন্য দরকার ভাই সৎ মানুষ। শুধু দক্ষ হলে হবে না যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাট ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট আমরা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কেলেঙ্কারির কোনো শেষ নাই। কিন্তু আমার কথা হলো যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেও মানে আপত্তি নেই আমার, হোক একজন, কিন্তু আমাদের একজন ডক্টর খলিলুর রহমানের মতো পররাষ্ট্রমন্ত্রী দরকার আমার হিসাবে। হ্যাঁ, এখন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা ছিল, আবার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সেই যোগ্য লোক। এরকম আমাদের যোগ্য লোককে আনতে হবে, আদারওয়াইজ হবে না। আমাদের মেহনতি মানুষের জন্য আমাদের জুলাই ছিল, মানে বৈষম্যের বিরুদ্ধে জুলাই ছিল। ভারতে আজকে বৈষম্যের জন্য। ভারত আমাদের প্রতিবেশী, আমরা তাদের মঙ্গল চাই। আমরা এই জুলাই যোদ্ধাদের, তাদের যোদ্ধাদের সাথে আমরা আছি। আমাদের নৈতিক অবস্থান থেকে আমরা তাদের পক্ষে। এখন এইটা কিন্তু ছড়িয়ে পড়ছে সংসদ ভবন না, এখানে কিন্তু সারা ভারতে কিন্তু এটা যন্ত্রমন্ত্র থেকে ছড়িয়ে গেছে। এখন ওখানে আপনি জানেন এই যে সোনাম ওয়াংচুক, উনি গিয়েছে, একজন বিজ্ঞানী, ওনাকে উনি খুব অসুস্থ, ওনাকে হাসপাতালে জোর করে নিয়ে গেছে। এখন এই যে আমাদের দেশে এইরকম আমরা কিন্তু মানে যেটা দেখেছিলাম সাধারণ মানুষ নেমে আসছে, ভারতে এখনো এইভাবে আসেনি। ভারতে এটা না আসার কারণও আছে, এটা অন্য একটা জাতিগত একটা বৈষম্য ওখানে তৈরি করে রাখা বিদ্বেষ, যেটা আসলে সাধারণ মানুষ চায় না। এবং আমি ভারতের যেটা ইভেন পশ্চিমবাংলা আমাদের যেটা এত একটা সুন্দর একটা পরিবেশ ছিল মমতার সময়, হিন্দু মুসলমান অত্যন্ত একটা সুন্দর পরিবেশে ছিল, সেটাকে নষ্ট করে দেওয়ার পায়তার হচ্ছে। সুতরাং আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে, অবহেলিতের বিরুদ্ধে। এবং আমাদের জুলাই যেটা নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে আগে, তারপর নেপালে আসছে, তারপর আমাদের বাংলাদেশ, এখন ভারত, আমরা সমস্ত অবহেলিত মানুষ, নিষ্পেষিত মানুষ, নিপীড়নের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমাদের ইনস্টিটিউশনগুলিকে যদি ঠিক করা যায়, ভালো করা যায়, তাহলে আমাদের মনে হয় আমাদের যে জুলাইয়ের যে চেতনা, আমরা যত কিছুই বলি ভুল ত্রুটি থাকবে, আমাদের ছেলেমেয়েরা তো ভুল করেছে,
ছেলেমেয়েদের বিপ্লবটাকে আমরাই অনেকে আবার সাকসেসফুল অসংখ্য ধন্যবাদ। ওইরকম সহযোগিতা করিনি। এই জন্য আমি মনে করি আমাদের যতটুকু সমালোচনা করি আমাদের এই যে জুলাই যোদ্ধাদের, এটা খুবই নগণ্য, এবং ৭১ স্বাধীনতা যুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা অনেক ভুল করেছিল। সুতরাং এগুলিকে আমরা খুব মাথায় না নিয়ে আমরা তাদেরকে এপ্রিসিয়েট করব, তাদেরকে উৎসাহ দিব, এবং ইতিবাচক দিক থেকে আমরা সরকারকে সহযোগিতা করব যাতে দেশ অস্থিতিশীল না হয়, আমরা যত এগিয়ে যেতে অসংখ্য পারি। ধন্যবাদ মেজর ইমরান আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, একেবারে শেষের দিকে আছি, যদি কিছু যুক্ত করেন ভারতের প্রসঙ্গটাও যদি একটু আনেন। আমাদের প্রত্যাশার জায়গাটা আমরা আলাপ করছিলাম, প্রত্যাশা পূরণ হয়নি সেটি বলছিলাম। সরকারের পক্ষে মানে সরকারের দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে অনেক কিছু পরিবর্তন করার কথা আপনি ছিল যেভাবে সরকার। চাইবেন আমি সেভাবে নাও চাইতে পারি। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কতগুলো কর্মসূচি আছে। তবে আমরা বিশ্বাস করতে চাই যে এই গণঅভ্যুত্থানের আগে সব থেকে নির্যাতিত দল বিএনপি, তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল তরুণদের জন্য, মানুষের জন্য, কতগুলো প্রতিশ্রুতি আমরা দেখছি রাজনৈতিক অর্থনৈতিক জায়গায় পরিবর্তনের জন্য, কতগুলো সংস্কৃতির পরিবর্তন। আমরা চাইব জুলাইয়ের ভেতর থেকে যে পরিবর্তনের সম্ভাবনা, এটি বিএনপি যাতে সহযোগিতা করে, তার দায়িত্ব ধন্যবাদ। পালন করে। সেকেন্ড হলো ভারতের যে প্রসঙ্গ। আমাদের একটা প্রবণতা আছে যে এই যে বলা হয় যে জেনজি, এই যে প্রজন্ম, এই প্রজন্মর কেউ ঠিকাদারি নেন নাই। এই প্রজন্মের সবাই আমার সঙ্গে, আর কারোর সঙ্গে নাই, আমি ডাকলে বাঁশি দিলে চলে আসবে, এটা একটা ভুল ধারণা। আমাদের মধ্যে এই ভুল ধারণা নিয়ে আমরা সিদ্ধান্তগুলো নিলে সিদ্ধান্ত ভুল হবে। ভারতের যে জায়গাটায়, ভারতে বিভিন্ন সময় আমি যদি বলি যে এই আন্দোলনের ভেতর থেকে দেশটা মনে হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কেউ খুশি হবে, কিন্তু এটা সত্য না। এটা সত্য না, রিয়েলিটি আপনাকে বলতে হবে। ভারতে এই ধরনের আন্দোলন হয়। এর আগে নর্মদা বাঁচাও আন্দোলন, আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন, এবং সেখানে কৃষক আন্দোলন, এবারও কৃষকরা নেমে এসেছে। কৃষকরা নেমে এসেছে এবং গতকালকে তাদেরকে দাবি দেওয়া মেনে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। কিন্তু ভারতের প্রেক্ষাপট আর এশিয়ার অন্যান্য জায়গাগুলোর প্রেক্ষাপট এক না। নেপাল যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হয়েছে, ভারতে কতগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, এবং সেখানকার রাজনৈতিক দল বা সেখানকার সরকার সে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করেছে, এটি সত্য। কিন্তু আমাদের মতো বিচারহীনতার যে সংস্কৃতি, দুর্নীতি, অন্যান্য যে জায়গায়, যার কারণে আমাদের এখানে সেটি সেই মানুষ অর্থে ফুঁসে অতটা উঠছিল, খারাপ হয়নি। সেটি হয়নি। এবং সেখানকার ব্যালেন্স করার জন্য কতগুলো ইনস্টিটিউশন আছে, মানে সেখানকার সুপ্রিম কোর্ট সরকারকে কানে ধরে কখনো কখনো টেনে নিয়ে আসে, আর আমাদের এখানে ওই যে আমাদের ছোট ভাই বলল বিচার লিখে দিত। ফলে এর রেজাল্টটা কি হবে জানি না, তবে আমরা প্রেক্ষাপটটি ভিন্ন। আমরা চাইবো ছাত্ররা যে যৌক্তিক আন্দোলনটা শুরু করেছে, ভারত এই সরকার আন্দোলনে সেটি তারা মেনে নিক। বিজয়ী হোক। জি, অসংখ্য ধন্যবাদ। রাশেদ রাজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা উক্তি দিয়ে আর কি শেষ করব, মানে কথা বলবো আর কি, যে উনি যেটা বলেছিলেন যে 16 বছরের ফ্যাসিবাদ কিন্তু একদিনে আসলে শেষ করা সম্ভব না, কিন্তু এটা এটা ফ্যাসিবাদের শিকড় একেবারে মূলোৎপাটন করতে অবশ্যই সময় লাগবে, এটা রাতারাতি করা সম্ভব না। কিন্তু আমরা আসলে এই যে জুলাইয়ের যে চেতনা, আমরা যেই চেতনা নিয়ে স্বপ্ন দেখেছি, রক্ত দিয়েছি, এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, হাজার হাজার মানুষ তার অঙ্গ হারাইলো, চোখ হারাইলো, হাত পা হারাইলো, অসংখ্য মায়ের বুক খালি হলো, জি, এত এত ত্যাগ যেটা আমরা আমাদের চোখের সামনে আমাদের হাত ধরে হয়েছে, আমরা দেখেছি, আমরা করেছি, আমরা রাজপথে লড়েছি, এই এত এত ত্যাগ চোখের সামনে ঘটার পরেও আমরা যখন দেখি যে বিএনপির সংসদ সদস্যরা টকশোতে গিয়ে জুলাইকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেন এবং অনেক এমপিরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। আসলে জি, একটা সন্দেহ অসংখ্য তৈরি হয় ধন্যবাদ। যে আপনার বক্তব্য একেবারে মুখে স্পষ্ট। এক ধরনের কথা জি। আর হচ্ছে যে অন্তরে এক ধরনের কথা, এটা আসলে এটা যায় না। আমরা দু একজনের বিএনপি বক্তব্য আমাদের দিয়ে সাথে আসলে পুরো রাজপথে ছিল, বিএনপিকে বিচার করা যাবে কিনা সেটিও বিষয়, আর যারা বলছেন তারা নিঃসন্দেহে আরো সচেতনভাবে বলবেন সেই প্রত্যাশা করি। শেষ করব সোহেল আপনাকে দিয়ে। জুলাইয়ের আন্দোলনের আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা বাস্তবায়নে রাতারাতি আসলে বাস্তবায়ন সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের অধিকার নিয়ে কাজ করে, এবং আমি বিশ্বাস রাখি আপনারা যদি সময় দেন তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ধরে ধরে একদম প্রাতিষ্ঠানিকভাবে ধরে ধরে জুলাইয়ের যে সনদ সেটি বাস্তবায়নের চেষ্টা করছেন। সেই জায়গাটাতে যৌক্তিক সমালোচনা তিনি যেমন সহ্য করছেন, সাথে সাথে বাস্তবায়নের জন্য তিনি গতিশীলভাবে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস রাখি
যে বিএনপির পক্ষে এটা সম্ভব হবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হিসেবে আমি এই আন্দোলনকে যেমন আমরা হৃদয়ে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হৃদয়ে ধারণ করে। অবশ্যই এটা বাস্তবায়িত হবে। তবে বিশেষ কোনো মুক্তিযুদ্ধের সেই একটি বিশেষ রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করত, অবশ্যই আমরা জুলাই কাউকে বিক্রি করতে দেব না। জুলাই কেউ ঘাটে পথে রাস্তাঘাটে কেউ বিক্রি করবে, সে পথ আমরা হাঁটতে দেব না কাউকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও যেমন গণতন্ত্রের পথে হেঁটেছে, সামনেও গণতন্ত্রের পথে হাঁটবে, যেই গণতন্ত্র জুলাই ধারণ করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব, কিন্তু তার আগে সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে আন্দোলন ইতিহাস তৈরি করতে পারে, কিন্তু সেই ইতিহাসকে টিকিয়ে রাখে প্রতিষ্ঠান। যেটি আলোচকরা বলেছেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, জবাবদিহিতা, সহনশীলতার সংস্কৃতি সেই ইতিহাসকে টিকিয়ে রাখে। আমরাও সেই প্রত্যাশা করি। পাশাপাশি আমরা চাই ভারতে যে ছাত্র জনতার আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে ছাত্রদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে ভারত সরকার সেটিও মেনে নেবে, এবং সকল ক্ষেত্রেই রাজনৈতিক দল দেশের ভেতর যারা আছে তাদের মতপার্থক্য থাকবে নানা বিষয়ে, কিন্তু জাতীয় স্বার্থে তারা এক কাতারে সামিল হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।